বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বলতে চাই যে একজন মানুষের চরিত্রের প্রধান সোপান হলো তার নম্রতা। এবং হাদিস শরীফে আছে, যার ভিতরে নম্রতা নেই সে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চরিত্রের এই যে প্রধান একটি সোপান, সেটা আমাদের সকলকে আমাদের চরিত্রে আনার জন্য আমরা চেষ্টা করব। অন্যথায় আমরা যে শিক্ষা গ্রহণ করি, এই শিক্ষার সুফল থেকে আমরা বঞ্চিত হব। যার চরিত্রের মধ্যে নম্রতা নেই সে সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে যত বড় বিদ্বান ব্যক্তি হোক না কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাণী দিয়েই আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দুতরফা দাখিলা পদ্ধতি, যা তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে একতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য সর্বজন গৃহীত যে হিসাব পদ্ধতি রয়েছে তার নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতির সমকক্ষ নয়, তারপরেও সারা বিশ্বে জুড়ে অপর আরেকটি হিসাব পদ্ধতি প্রচলিত রয়েছে, যার নাম হলো একতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা, একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে কারবারে লাভ ক্ষতি নির্ণয় করা যায় তার সূত্র, এবং মূলধন কিভাবে নির্ণয় করা যায় এবং মূলধন নির্ণয় করে কিভাবে লাভ ক্ষতি তৈরি করা যায় বা নির্ণয় করা যায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা জানতে পারবে একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে। তোমরা জানতে পারবে একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা যায় তার সূত্র জানতে পারবে এবং বলতে পারবে একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে মূলধন নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতি সমগ্র বিশ্বব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠান সমূহে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি হলো দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি। সাধারণত বৃহৎ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কম্পিউটারে রিকার্ডটা আসেনি, সেজন্যই যদি একটি ভুল বানান আমি তোমাদেরকে সেজন্যই স্মরণ করে দিয়েছি। বৃহৎ ও মাঝারি ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন সমূহের হিসাব সংরক্ষণ করে থাকেন। সমগ্র বিশ্বব্যাপী বৃহৎ ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায় করে থাকেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ তাদের ব্যবসায় লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা নিরূপণের যে হিসাব পদ্ধতি তারা অনুসরণ করে থাকেন সেটি হলো একতরফা দাখিলা হিসাব পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ বিশ্বের বৃহৎ এবং মাঝারি ধরনের যে শিল্প ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি বলে থাকি, এই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক তারা তাদের কারবারের হিসাব সংরক্ষণ করে থাকেন। কিন্তু সারা বিশ্বব্যাপী ক্ষুদ্র ক্ষুদ্র মূলধন নিয়ে অনেক মানুষ ব্যবসা করে থাকেন, যারা হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান তো দূরে থাক, তারা সাধারণ শিক্ষায় অনেকেই শিক্ষিত হওয়ার সুযোগ পায়নি, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে এবং তারাও এক ধরনের হিসাব অনুসরণ করতে চায় এবং যে হিসাবটাই তারা অনুসরণ করে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি ব্যতীত তাদের যে
সাধারণ জ্ঞান থেকে একটি হিসাব পদ্ধতি অনুসরণ করে থাকে। এই হিসাব পদ্ধতি হলো একতরফা দাখিলা হিসাব পদ্ধতি। একতরফা দাখিলা হিসাব পদ্ধতি সম্পর্কে তোমাদের বলতে চাই, অর্থাৎ যে হিসাব পদ্ধতিতে কখনো লেনদেনের একটি পক্ষ, কখনো লেনদেনের দুইটি পক্ষ লিপিবদ্ধ করা হয়, আবার কখনো কখনো কোনো পক্ষকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় না, তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এই হিসাব পদ্ধতি একটি অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি, একটি অসম্পূর্ণ হিসাব পদ্ধতি, একটি মিশ্র হিসাব পদ্ধতিও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে সাধারণত সম্পত্তিবাচক এবং দায়বাচকের হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে, কিন্তু আয় ও ব্যয়বাচক হিসাবের সংরক্ষণ করা হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আজকে এই আলোচনা থেকে একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটি ধারণা পেয়েছ। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি ব্যতীত অপর আরেকটি পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের যে জ্ঞান থেকে যে হিসাব সংরক্ষণ করে থাকে, এই পদ্ধতি হলো একতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের যে সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এই যে বিভিন্ন প্রকার লেনদেনগুলো ঠিকই ঘটে থাকে, কিন্তু সব শ্রেণীর লেনদেনের হিসাব তারা সংরক্ষণ করে না। তারা শুধু সম্পদ, দায় বা মূলধন বাচকের, উত্তোলন বাচকের হিসাব সংরক্ষণ করে থাকে। আয় ব্যয় হিসাবগুলোর পূর্ণাঙ্গ বা আদৌ হিসাব সংরক্ষণ করে না। তারপরেও তারা আয় ব্যয়ের মাধ্যমে লাভ ক্ষতি নির্ণয় করতে চায়, তারা কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করতে চায় এবং করেও থাকে। এই পদ্ধতিটি হলো একতরফা দাখিলা হিসাব পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করে এবং কিভাবে আর্থিক অবস্থা নির্ণয় করে কিভাবে অন্যান্য বিষয়গুলো সম্পন্ন করে তা আমরা এখন লক্ষ্য করি। একতরফা দাখিলা পদ্ধতি, এই হিসাব পদ্ধতি অবৈজ্ঞানিক, অসম্পূর্ণ বা মিশ্র হিসাব পদ্ধতি বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে সাধারণত সম্পত্তি ও দায়বাচক হিসাব সংরক্ষণ করা হয়, আয় ও ব্যয়বাচক হিসাব সাধারণত রাখা হয় না। তবুও সারা বিশ্বে এই হিসাব পদ্ধতির ব্যাপক চাহিদা রয়েছে। সারা বিশ্বে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যাও কম নয়। তাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান না থাকলেও তারা কোনো একটি হিসাব পদ্ধতি ব্যবহার করে থাকেন, যে হিসাব পদ্ধতির মাধ্যমে তারা তাদের কারবারের লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা নিরূপণ করে থাকেন। এই একতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল হিসাব সংরক্ষণ করা হয় সেগুলো হলো লাভ লোকসান বিবরণী, বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও তোমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের বইয়ে পাঠ্যপুস্তকে একতরফা দাখিলা পদ্ধতিতে শুধু লাভ লোকসান বিবরণী আলোচনা করা হয়েছে, এবং পরবর্তী শ্রেণী অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে তোমরা যখন একতরফা দাখিলা পদ্ধতির অধ্যায় অঙ্ক করবে, তখন লাভ লোকসান বিবরণীর পাশাপাশি তোমাকে বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কও করতে হবে। আমরা তখন বিষয়টি বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন আমরা কিভাবে লাভ লোকসান বিবরণী তৈরি করা হয় এই বিষয়টার উপর আমরা জোর দিতে চাই এবং আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল হিসাব সংরক্ষণ করে তার নিয়মগুলো তোমাদেরকে বলে দিতে চাই। তার প্রথমেই বলতে চাই তারা যে লাভ লোকসান বিবরণী নির্ণয় করে থাকে। এই লাভ লোকসান নির্ণয় বিবরণীর একটি সূত্র আছে, সেটা হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন এবং বিয়োগ প্রথম বন্ধনী প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রারম্ভিক মূলধনের সাথে উত্তোলন যোগ করে এই যোগফল থেকে প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগ করে এই যোগফল বাদ দিয়ে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করা হয়। অর্থাৎ একটি কারবারের সমাপনী মূলধন এবং উত্তোলনের যোগফল যদি প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফলের চেয়ে বেশি হয়, তাহলে ওই কারবারটিকে নেট লাভ বা নেট মুনাফা নির্দেশ করে। অপরপক্ষে যদি একটি কারবারের প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফল সমাপনী মূলধন ও উত্তোলনের যোগফলের চেয়ে বেশি হয়, তাহলে ওই কারবারের ক্ষতি বা লোকসান নির্দেশ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বিষয়টি
আরো যদি অন্যভাবে বলতে চাই তাহলে বলা যেতে পারে, ধরো একটি কারবারের বছরের শুরুতেই তার মূলধনের পরিমাণ ছিল 1,00,000 টাকা এবং বছর শেষে অর্থাৎ 31শে ডিসেম্বরে হিসেব করে দেখে তার কারবারের মূলধনের পরিমাণ দাঁড়ালো 1.5 লাখ টাকা। তাহলে এখান থেকে সাধারণভাবেই অর্থাৎ একদম শিক্ষিত মূর্খ সব শ্রেণীর লোক বুঝতে পারবে যে ওই কারবারের উন্নতি হয়েছে, কারণ শুরুতে ছিল 1,00,000 টাকা, বছরের শেষে দাঁড়াচ্ছে ওই কারবারে 1.5 লক্ষ টাকা। তাহলে অতিরিক্ত 50,000 টাকা ওই কারবারের লাভ নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে সাধারণ মানুষগুলো বা অক্ষর জ্ঞানহীন থাকলেও তাদের যে বোধগম্য আছে সেই বোধগম্য থেকে তারা বুঝতে পারে যে তাদের কারবারের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। পক্ষান্তরে একটি কারবারে যদি প্রারম্ভিক অর্থাৎ বছরের শুরুতে মূলধন 1,00,000 টাকা ছিল এবং বছর শেষের মূলধনের পরিমাণ যদি 80,000 টাকা দাঁড়ায়, তাহলে দেখা যাবে ওই কারবারের ঘাটতি হয়েছে 20,000 টাকা, যা ওই কারবারের ক্ষতি নির্দেশ করে বা লোকসান নির্দেশ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একতরফা দাখিলা পদ্ধতির সম্পর্কে সাধারণ বা অক্ষর জ্ঞানহীন বা আধা শিক্ষিত বা হিসাব বিজ্ঞানের জ্ঞানবিহীন শিক্ষিত মানুষগুলো তারা তাদের ধারণার ভিত্তিতে কি করে থাকে, লাভ লোকসান নির্ণয় করে থাকে। তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নির্ণয় করতে গেলে তোমাকে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের নির্ণয় করতে হবে বা প্রয়োজন হবে। এখন তুমি কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবে? প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ বাদ প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ একটি কারবারের বছর শুরুতে যে সম্পদ থাকে, এই সম্পদ থেকে ওই কারবারের বছরের শুরুতে যে দায় থাকে, মোট দায় বাদ দিলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। অর্থাৎ একটি কারবারের আমি ধরে নিলাম 2000 সালের 1 জানুয়ারিতে একটি কারবারের মোট সম্পদের পরিমাণ আছে ধরো 2 লক্ষ টাকা এবং মোট দায়ের পরিমাণ আছে ধরো 50,000 টাকা। তাহলে ওই কারবারে 2 লক্ষ টাকা মোট সম্পদ থেকে মোট দায় 50,000 টাকা বাদ দিলে থাকে 1.5 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকাই হবে ওই কারবারের প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক একই সূত্র প্রয়োগ করে আমাদেরকে সমাপনী মূলধন নির্ণয় করতে হয়। সমাপনী মূলধনের সূত্র হলো সমাপনী মোট সম্পদ বাদ সমাপনী মোট দায়। তাহলে আমরা ধরে নিলাম একটি কারবারের মোট সমাপনী সম্পদ অর্থাৎ বছরের 2020 সালে একটি কারবারের বছরের শেষে মোট সম্পদের পরিমাণ 3 লক্ষ টাকা এবং মোট দায়ের পরিমাণ 1 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদ 3 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা মোট দায় বাদ দেওয়ার পর প্রাপ্ত ফলাফল থাকে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাই হবে ওই কারবারের সমাপনী মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা লাভ লোকসান নির্ণয় করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো তোমরা সূত্রের আকারে বুঝতে পেরেছ এবং কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয়, কিভাবে সমাপনী মূলধন নির্ণয় করা হয় তাও তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কারবারের একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সমাপনী মূলধন এবং উত্তোলনকে আয় নির্দেশ করে এবং ওই কারবারের প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনকে ব্যয় বা ক্ষতি নির্দেশ করে। সেজন্য তোমরা ধরে নিবা বা তোমরা বোঝার চেষ্টা করবে যে সমাপনী মূলধন এবং উত্তোলন যদি বেশি হয় তাহলে ওই কারবারের লাভ হবে। পক্ষান্তরে যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফল সমাপনী মূলধন এবং উত্তোলনের চাইতে বেশি হয় তাহলে ওই কারবারের ক্ষতি নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই ক্ষুদ্র ব্যবসায়ীগণ তারা তাদের কারবারের লাভ ক্ষতি বা লাভ লোকসান নির্ণয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম একতরফা দাখিলা পদ্ধতি নামে একটি পদ্ধতি আছে যার মাধ্যমে কোনো কারবার তার কারবারের লাভ লোকসান নির্ণয় করতে পারে এবং লাভ লোকসান নির্ণয় করতে গিয়ে তাকে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তোলন সম্পর্কে বলতে চাই, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো সম্পদ গ্রহণ করলেই সেটাকে উত্তোলন হিসেবে বিবেচনা করতে হবে। এবং অতিরিক্ত মূলধন সম্পর্কে বলতে চাই, একটি কারবারের মালিক বছরের মাঝামাঝি যে কোনো সময় ব্যক্তিগত কোনো অর্থ কারবারকে প্রদান করলে
সেই অর্থটাকে অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটি ধারণা পেয়েছো, একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করতে পারবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে একতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীল এবং অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং তার সমস্যা সমাধান করে তোমাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম এবং সূত্রগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এবং এই ক্লাসটির মাধ্যমে একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তোমরা একটি ধারণা নিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নের পর্যায়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই একতরফা দাখিলা হিসাব পদ্ধতি কাকে বলে এবং একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি এবং দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিটি একতরফা দাখিলা হিসাব পদ্ধতির চেয়ে উত্তম কেন ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি উত্তরগুলো তোমরা করতে সক্ষম হবে যদি ক্লাসটি পূর্ণাঙ্গভাবে করো এবং বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বাড়ি কাজ হিসেবে দিতে চাই তোমাদের পাঠ্যপুস্তকে যে একতরফা দাখিলা পদ্ধতির একটি উদাহরণ রয়েছে, সেই উদাহরণ অঙ্কটি তোমরা করবে এবং বোঝার চেষ্টা করবে, আজকের ক্লাসের সাথে মিল করে অঙ্কটি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস এখানে ইতি টানতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।